হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, ২০১৯-এর পর ২০২৩-এ কিন্তু ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন আমাদের সামনে এসে গেছে এবং সেটা অলরেডি আমরা জেনে গেছি এবং পরীক্ষার জন্য আমরা ফর্ম ফিল আপও করে দিয়েছি। তো সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আজকের ক্লাস। দেখো, এর আগের দিন আমি কিন্তু শিফট 1 এর কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। শিফট 1 এ যে ৪০টা তোমাদের জিকে ছিল, সেই ৪০টা জিকে কোশ্চেন নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। যারা ক্লাসটি দেখতে ইচ্ছুক, আমাদের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে এসো। আজকে আমি তোমাদের শিফট 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। শিফট 2 এ যে তোমাদের 40টা জিকের কোশ্চেন ছিল, সেই জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি তোমাদের কিছু নতুন তথ্যও দিব। দেখো, প্রিভিয়াস ইয়ার করা মানে তুমি একটা আইডিয়া পাও যে কোশ্চেনগুলো কোন জায়গা থেকে এসেছিল এবং সামনে যে ক্লাসশিপটা আসতে চলেছে সেখান থেকেও কিন্তু ওই পাশাপাশি রিলেটেড কোশ্চেন আসবে। তার মানে এই নয় যে ওইখান থেকেই কপি পেস্ট করবে, তোমাকে কিন্তু ওভারঅল সব জায়গা কভার আপ করে রাখতে হবে। দেখো, প্রতিযোগিতা কিন্তু অনেক বেড়ে গেছে। তা প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কিন্তু শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি কিন্তু একটু স্মার্ট ওয়ার্কটাও একটু জরুরি। কারণ কোন জায়গাগুলো বাদ দিতে হবে, হিউজ সিলেবাস, ভাস্ট সিলেবাস, সমুদ্রের মতো সিলেবাস, সব সিলেবাস কভার আপ করে তুমি যদি এক্সাম দিতে যাও, এটা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই একটু তোমাকে লজিক্যালি পড়াশোনাটা করতে হবে। তো আজকের ক্লাসে চলো তোমাদের সঙ্গে আমি কিন্তু যে 40টা কোশ্চেন সে এসেছিল শিফট 2 এ 2019 সালে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আমরা চলো দেখে নিই। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? দেখো, অপশনগুলো কি আছে: প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো দেখো, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তো হবেই না, কারণ নিয়োগ সংক্রান্ত ব্যাপারের সঙ্গে জড়িত না। এর অপশন সি ইজ দ্য রাইট অপশন হয়ে যাবে, রাষ্ট্রপতি। এছাড়া পাশাপাশি আমাদের মনে রাখতে হবে রাষ্ট্রপতি আর কাদেরকে নিয়োগ করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পিএম, তাছাড়া তিনি ক্যাগ এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা ভারতের প্রধান বিচারপতিকে তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। ওকে, এছাড়াও বিভিন্ন রাজ্যের রাজ্যপালদেরকে, গভর্নর, ওকে, বিভিন্ন রাজ্যের রাজ্যপালদেরকে তিনি কিন্তু নিয়োগ করে থাকেন, গভর্নর। তো দেখো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই যে টার্মটা আছে, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের কে আছে বলো তো? নরেন্দ্র মোদী। এবং তিনি কততম প্রধানমন্ত্রী যদি তোমাদের আসে, তিনি কিন্তু আমাদের 14তম প্রধানমন্ত্রী আছেন। মনে থাকবে, 14তম প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী। এছাড়া তোমাদের মনে রাখো যে আরেকটা জিনিস, যে আর্টিকেল 75-এর দ্বারা, ভালো করে এই আর্টিকেলগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ আর্টিকেল থেকে আমাদের অনেক কোশ্চেন দেয়। 75-এর দ্বারা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। ওকে, এবার তোমাদের যদি আসে যে বর্তমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি, মনে রেখে দাও, অমিত শাহজি, অমিত শাহজি। ওকে, অমিত শাহ। এবং যদি তোমাদের আসে যে বর্তমান আমাদের রাষ্ট্রপতির নাম কি, দ্রৌপদী মুর্মু। কি বলছি বুঝতে পেরেছ? দ্রৌপদী মুর্মু। এবং যদি তোমাদের এই প্রশ্নটায় যদি এরকম দেয়, ইনি কততম আছেন, 15তম কিন্তু আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এটা কিন্তু মাথায় রেখো। এবং ইনি একমাত্র প্রথম আদিবাসী মহিলা যিনি আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি পদে আছেন। এবং এর পাশাপাশি তাহলে দাদা, এবার এটা কি হবে, যে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নামটা কি, মনে রেখে দিবা, DY চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়, মনে রাখবে, DY চন্দ্রচূড়। ওকে, এই টার্মগুলো আমি এই জন্যই বললাম, কারণ তুমি যে পড়াটা করবে সেটা কিন্তু কমপ্লিটলি পড়ো। একটা কোশ্চেনের পাশাপাশি তুমি ওর পাশাপাশি আর রিলেটেড কি প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী 14তম নরেন্দ্র মোদী, এবং রাষ্ট্রপতি যদি হয় তাহলে সেটা কিন্তু 15তম, এটা মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্ন 2 নম্বর কি বলছে আমরা দেখে নিই। দেখো, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এই হয় আর নয়, এই রিলেটেড কোশ্চেন কিন্তু পিএসসি এখন ম্যাক্সিমাম তুলছে। ওকে, তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের পাসনি, অপশন সি ইজ দ্য রাইট অপশন। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলতে গেলে 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দেখো, এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু ক্যানবেরা, মনে রাখবে, ক্যানবেরা। এইবার পাশাপাশি দেখো, এই যে মেলবোর্ন, অপশন এ, এই অপশন এ যেটাই দেয় সেটাই কিন্তু অনেক সময় আমাদের মনে হয় অ্যান্সার হবে, কিন্তু কেন হয় মনে হয় বলছি, কারণ
এই মেলবোর্ন টার্মটা দেখো, তোমরা যারা ক্রিকেট দেখো সবাই জানো যে মেলবোর্ন বলে একটা স্টেডিয়াম আছে। এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কিন্তু স্টেডিয়াম, মনে রাখবা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম, সেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত, মনে থাকবে। এবং যদি বলা হয় ফার্স্ট বৃহত্তম মানে প্রথম, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, NMS। এটা কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত। এবং এখানে যদি ক্যাপাসিটি বলা হয়, ধারণ ক্ষমতা, তাহলে কিন্তু 1,32,000, ওকে, 1,32,000 কিন্তু এর ক্যাপাসিটি, মনে থাকবে। এটা কিন্তু প্রথম বৃহত্তম, আর এটা সেকেন্ড বৃহত্তম, মনে থাকবে। এবং এর পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে যে যদি বলা হয় অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিম্যালের নাম কি, অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, তখন তার কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে, ন্যাশনাল যখন অ্যানিম্যাল বলবে তার অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু ক্যাঙ্গারু, কি মনে থাকবে? ক্যাঙ্গারু। এটা কিন্তু মাথায় রেখে দিও। চলো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো ফার্স্ট শিফটেও কিন্তু এই 370 আর্টিকেল দিয়ে একটা কোশ্চেন ছিল, সেকেন্ড শিফটেও কিন্তু এসছে, বাট কোশ্চেনটা একটু আলাদা ধরন। দেখি চলো। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছিল? ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তুরস্ক, অপশন সি ইজ দ্য রাইট অপশন। চলো আমরা 5 নম্বর প্রশ্নটা, কমনওয়েলথ গেমস কোন বৎসর অনুষ্ঠিত হয়? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অপশন। দেখো গেমস থেকে কিন্তু, অর্থাৎ গেমস রিলেটেড কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের দিয়ে দেয়। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে, সেটার নাম কি? দেখো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের জাপানের টোকিও। এই 2020 সালে কিন্তু অলিম্পিকটা হয়নি, কারণ করোনার জন্য, সেটা 2021-এ হয়েছিল। দেখো এই গ্রীষ্মকালীন যে অলিম্পিক্স, এর আগে এবং পরের সালটাও তোমরা মনে রাখবা। দেখো এর আগে হয়েছিল কিন্তু 2016-তে, এটা মনে রাখবা। সেটা কোথায়? রিও ডি জেনেরো, ওকে, রিও ডি জেনেরো, যেটা কোথায় আছে বলো তো? ব্রাজিল, মনে থাকবে, ব্রাজিল। এছাড়া 2000, এবার তুমি প্রশ্ন করতে পারো যে দাদা 2024-এ তাহলে কোথায় হবে, তার অ্যান্সারটাও জেনে রাখো। দেখো এর অ্যান্সার হয়ে যাবে প্যারিস, সেটা ফ্রান্সের প্যারিস, ওকে, ফ্রান্সের প্যারিস। এবং 2000 যদি তোমাদের প্রশ্ন করে 28, তখন হয়ে যাবে কোথায়? লস অ্যাঞ্জেলো, যেটা কোথায়? USA, ওকে, USA। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ পাশাপাশি প্রশ্নগুলোই কিন্তু দিয়ে দেয়। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো আজকের ক্লাসে 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? ওকে, এই দেখো আবার ছিল না বলেছে। এই ধরনের প্রশ্নই কিন্তু আসে। দেখো কি বলেছে, মাদার টেরেজা, আমরা সকলেই জানি কলকাতার সঙ্গে বিশেষ এর সম্পর্ক ছিল, হরগোবিন্দ খোরানারও ছিল, এছাড়া CV রমনের ছিল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। চলো আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেকের গোষ্ঠীর সদস্য নয়? এর অ্যান্সার হয়ে যাবে আমার অপশন এ, পাকিস্তান। তাহলে এই বিমস্টেক, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিমস্টেকের টোটাল সদস্য কতগুলো আছে? টোটাল কিন্তু আমাদের 60টা দেশ এর সদস্য, মনে থাকবে। সেই 60টা দেশের নাম দেখো আমি লিখে রেখেছি, ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। এবার এর পাশাপাশি আরেকটা জিনিস দেখো, যদি তোমাদের প্রশ্ন আসে যে এই বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার তার অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? ঢাকা, মনে থাকবে, বাংলাদেশের কোথায়? ঢাকা কিন্তু এর হেডকোয়ার্টার। চলো 9 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। কি বলেছে দেখো 9 নম্বর প্রশ্নটা, একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন, স্ট্যাটিক জিকে টাইপ, সরি কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা ঠিক না। চলো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা, কারণ সেই সময় তিনি খুবই একটা ভালো বল করেছিল, এই জন্যই কোশ্চেনটা তুলেছিল। স্পিনার বলার। 10 নম্বর প্রশ্ন দেখো আজকের ক্লাসের, কি বলেছে যে নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এই দেখো ভারতের জাতীয় কংগ্রেস থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবেই, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস থেকে কিন্তু কোশ্চেন আসেই। তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। পাশাপাশি আমাদের কি মনে রাখতে হবে, দেখো প্রথম যে ভারতের জাতীয় কংগ্রেসের অনুষ্ঠিত প্রোগ্রামটা হয়েছিল, সেই প্রোগ্রামটা কোথায় হয়েছিল? মুম্বাইয়ের গোকুল দাস কলেজ, গোকুল দাস তেজপাল কলেজ, ওকে, গোকুল দাস
আমি লিখে রাখছি, দেখো তেজপাল কলেজ, এটা মনে রাখবা। এবং কতজন সদস্য নিয়ে হয়েছিল? 72 জন সদস্য নিয়ে কিন্তু এই বোম্বাইয়ের গোকুলদাস কলেজে কিন্তু এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। এবং প্রথম কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1885 সালে, এটাও তোমরা মনে রাখবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো অনেকগুলো জিনিস জানতে পারলাম। চলো 11 নম্বর প্রশ্নটা আজকের ক্লাসের কি আছে দেখে নিই। দেখো কি বলেছে, বর্তমানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল কে? তো দেখো বর্তমান যেহেতু বলেছে, তাহলে এখন কে আছে জেনে নাও। মনোজ সিনহা। কি বলছি মনে থাকবে? মনোজ সিনহা। এই কোশ্চেনটা তোমাদের দিয়ে দিতে পারে। দেখো আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো 12 নম্বর প্রশ্নটা বলেছে যে নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলোয়াড়রা পারদর্শী দেওয়া হয়েছে, খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করো। দেখো কিছু মানে ঠিক জিনিসটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিকেটের সঙ্গে তো অবশ্যই না, এটা ফুটবল। ওকে, সিমানো হ্যালেপ, দেখো এটা টেনিস। টাইগার উডস, বিলিয়ার্ডস, এটা কিন্তু হবে না, এটাও হবে না। টাইগার উডস কি বলো তো? এটা হবে গল্ফ। গল্ফ খেলার সঙ্গে কিন্তু রিলেটেড। এছাড়া কি আছে? অপশন ডি জো রুট। জো রুট তো ক্রিকেট, আমরা সকলেই জানি ক্রিকেট, এটাও হবে না। তাহলে অপশন কি পড়ে থাকলো? অপশন বি ইজ দ্য রাইট অপশন। সিমানো হলেপ সে টেনিসের সঙ্গে রিলেটেড। চলো আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন কে? এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি নরেন্দ্র মোদী। দেখো পূর্বমুখী লুক ইস্ট নীতিটা কি? অ্যাকচুয়ালি আমাদের যে দেখো এই যে পূর্ব দিক, এই সাইডে যে দেশগুলো আছে, ওকে, এই দেশগুলোর সঙ্গে কিছু তোমার সামরিক, এছাড়াও তোমার বিজনেস পারপাস, এছাড়াও তোমার আদার্স যে সমস্ত জিনিসগুলো আমাদের ভারতবর্ষের সঙ্গে রিলেটেড, মানে ভারতবর্ষ ওদের সঙ্গে বিজনেস পারপাস, সামরিক ক্ষেত্রে যে ধরনের উন্নতিগুলো করার উপলক্ষে কিন্তু এই পূর্বমুখী পরিকল্পনাটা করা হয়েছিল। চলো আমাদের 14 নম্বর প্রশ্নটা আমরা দেখি। দেখো কি বলেছে, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের হোমি জাহাঙ্গীর ভাবা। অপশন এ ইজ দ্য রাইট অপশন। 15 নম্বর প্রশ্নটা কি বলেছে চলো দেখে নিই। দেখো 15 নম্বর প্রশ্ন, 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার, এই নোবেল রিলেটেড কোশ্চেন কিন্তু আসবেই। এর আমার পুরো একটা করা আছে, টোটাল নোবেল পুরস্কার কত রকমের হয়, কি কি হতে পারে, এবং 2023-এ কে কোন ডিপার্টমেন্টে নোবেল পুরস্কার পেয়েছে। প্লেলিস্টে যাও, প্লেলিস্টেই পেয়ে যাবে। তো নূর স্যারের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গেলে নোবেল পুরস্কারে তোমরা পুরো ডিটেলস ক্লাস পেয়ে যাবে। তো এর অ্যান্সার হয়ে যাবে আবি আহমেদ কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল 2019 সালের কোশ্চেনের রেসপেক্টে। অ্যান্সার হয়ে যাবে আবি আহমেদ, অপশন বি। চলো আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের যেহেতু বলেছে, প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে সি রাজা গোপালাচারী। ক্লিয়ার? চলো 17 নম্বর প্রশ্নটা কি আছে আমরা দেখে নিই। দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলেছে, আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। দেখো এই আলেকজান্ডারের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ধনরত্ন লুট করা, যা কিছু আছে লুট করে নিয়ে চলে যাওয়া। তো এর অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অপশন, খ্রিস্টপূর্ব 326-এ। ওকে, চলো আমরা 18 নম্বর প্রশ্নটা কি আছে আমরা দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হামলা তুরস্ক আক্রমণ করেছে? তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমার সিরিয়া। 19 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখি। 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? দেখেছো আবার কি বলেছে, কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। দেখো অপশানগুলো কি আছে, অপশানগুলো আছে টনি মরিসন, গ্যাব্রিয়েলা মিস্টেল এবং অরুন্ধতী রায়, ওলগা টোকারজুক। অরুন্ধতী রায় কিন্তু সাহিত্যের জন্য বিশেষ অবদান আছে, কিন্তু এর অ্যান্সার অরুন্ধতী রায় হয়ে যাবে, কারণ তিনি কখনোই নোবেল পুরস্কার কিন্তু তিনি পাননি। চলো 20 নম্বর প্রশ্নটা আমরা কি আছে দেখে নিই। দেখো কি বলেছে, 20 নম্বর প্রশ্নটা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন। তো এই নাইট উপাধি পরিত্যাগ করেন কততে? 1919 সালে। কেন এই সালটা এত ইম্পর্টেন্ট? কারণ এখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ওকে,
আমরা সকলেই জানি 1919 সালে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। দেখো এর পাশাপাশি অপশন এ আর অপশন বি, এই যে দুটো জিনিস দিয়েছে, আমি বলেছি এ অপশনে রাখা মানে সেটা কোনো না কোনো একটা ঘটনার সঙ্গে রিলেটেড। ওকে, তা 1905 সালে কি হয়েছিল আমাদের বলো তো? বেঙ্গল পার্টিশন, তাই না? পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ যেটা আমরা জানি, বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ কিন্তু হয়েছিল এই 1905 সালে। এবং তখন যদি বলা হয় কে ভাইসরয় ছিল, তখনকার সময় কে ভাইসরয় ছিল, কার নেতৃত্বে এটা হয়েছিল, তখন আমার অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জন। দেখো আমি এই কোশ্চেনগুলো করাচ্ছি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসে, লর্ড কার্জন। এবং 1911 সালটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এই যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল কিন্তু এই 1911 সালে, এবং তখন কে ভাইসরয় ছিল? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কিন্তু যদি আসে 1905, এবং বঙ্গভঙ্গ স্টপ, ওকে, স্টপ যদি বলা হয় বন্ধ হয়েছিল, রদ হয়েছিল 1911 সালে, কার নেতৃত্বে? তখন কিন্তু ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। ওকে, লর্ড হার্ডিঞ্জ, এইটা মাথায় রাখবা। এবং দেখো এই 1911 সালে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কি ঘটনা? দেখো ঘটনাটা হয়েছিল যে এই 1911 সালেই কিন্তু কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তর হয়েছিল। কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তর হয়েছিল। চলো 21 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো 21 নম্বর প্রশ্নটা কি বলেছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? ওকে, চায়ের উৎপাদন, দেখো অসম হবে, অসমের পাশাপাশি ত্রিপুরাতেও হবে, এছাড়া পশ্চিমবঙ্গের হিমালয়ে যে দার্জিলিং জায়গাটা আছে সেখানেও হয়। তাহলে অপশন সি ইজ দ্য আমার রাইট অপশন, মনে থাকবে। ওকে, চলো আমরা 22 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 22 নম্বর প্রশ্নটা কি বলেছে? 22 নম্বর প্রশ্নটা বলেছে যে নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? ওকে, এর অপশনের রেসপেক্টে অ্যান্সার হয়ে যাবে কিন্তু যুক্তরাজ্য, অপশন বি ইজ দ্য রাইট অপশন। দেখো 23 নম্বর প্রশ্নটা কি বলেছে? সিয়ান বোল্ট একজন কি ছিলেন? তা আমরা সবাই জানি ইনি কিন্তু একজন দৌড়বিদ ছিলেন, দূরপাল্লার দৌড়বিদ কিন্তু তিনি ছিলেন। দেখো 24 নম্বর প্রশ্নটা কি বলেছে? নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে? দেখো দামোদর তো হবেই না, কাবেরীও হবে না, নর্মদাও হবে না, কে হয়ে যাবে? ব্রহ্মপুত্র কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে, ব্রহ্মপুত্র। ওকে, 25 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখি। দেখো 25 নম্বর প্রশ্নটা কি বলেছে? নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? ওকে, নন বলেছে আবারও, তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি মিখা সিং। ওকে, 26 নম্বর প্রশ্নটা কি বলেছে? দেখো বলেছে নিম্নে উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? কোনটা স্বাধীন রাষ্ট্র নয় মানে পরাধীন রাষ্ট্র? সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অপশন, আলাস্কা। ওকে, চলো 27 নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা দেখে নিই। দেখো 27 নম্বর প্রশ্নটা কি বলেছে? যে অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? ওকে, অমরকণ্টক শহরটি কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ, বি ইজ দ্য রাইট অপশন। চলো আমরা 28 নম্বর প্রবলেমটা দেখি। দেখো কি বলেছে? ইসরো, এই কোশ্চেনটাও কিন্তু দিয়ে দেয়। ওকে, ইসরো সদর দপ্তর কোথায়? ইসরো সদর দপ্তর, অপশন বি ইজ দ্য রাইট অপশন। এবং এর পাশাপাশি ইসরোর ফুল ফর্মটাও তোমরা জেনে রাখো, পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মনে থাকবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরোর ফুল ফর্ম। চলো 29 নম্বর প্রশ্নটা কি বলেছে? দেখো কি বলেছে? যে নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ভারতের কে বিদেশ মন্ত্রী? দেখো এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অপশন, এস জয়শঙ্কর। 30 নম্বর প্রশ্নটা কি বলছে? দেখো 30 নম্বর প্রশ্নটা কি বলেছে? বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনাম এসেছিল? অ্যামাজন, আমরা সকলেই জানি যে অগ্নিকাণ্ড হয়েছিল তখন, এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অপশন, ব্রাজিল। চলো আমরা 31 নম্বর প্রশ্নটা দেখি। 31 নম্বর প্রশ্নটা কি বলেছে? বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? দায়ী আবারও নয় বলেছে। জীবাশ্ম জ্বালানি, এটা তো অবশ্যই হবে। পেট্রোলের গাড়ির ধোঁয়া, এগুলোও তো তোমার বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী। এছাড়া অরণ্যছেদ, যদি গাছপালা কেটে নিই তাহলে এটা তো হবেই। সৌরশক্তির ব্যবহার, এক্ষেত্রে কিন্তু হয় না। ওকে, সৌরশক্তির ব্যবহার, তাহলে অপশন আমার সি ইজ দ্য রাইট অপশন। চলো 32 নম্বর প্রশ্নটা কি বলেছে? দেখো 32 নম্বর প্রশ্নটা বলেছে যে কি বলেছে? দেখো 32 নম্বর প্রশ্নটা, হ্যাঁ 32 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। চলো 32 নম্বর প্রশ্নটা বলছে যে মল্লমপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য?
ওকে, তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে কথাকলি নৃত্যের জন্ম, এটা কিন্তু অসত্য। চলো আমরা 33 নম্বর প্রশ্নটা দেখি। 33 নম্বর প্রশ্ন কি বলেছে, 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম কি? এটা হয়ে যাবে ময়রাং। ওকে, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটাই কি বলতো আমাদের আজাদ হিন্দ ফৌজ নামে পরবর্তীতে প্রকাশিত হয়েছিল, আজাদ হিন্দ ফৌজ। 34 নম্বর দেখো কি বলেছে, অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অপশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলো আমরা 35 নম্বর প্রশ্নটা কি বলছে দেখে নিই। কি বলেছে দেখো, 2019 সালে সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি কোথায়? সেটি হচ্ছে আমাদের ওয়ানাদ, অপশন বি ইজ দ্য রাইট অপশন। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছে? এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের বিরাট কোহলি। তো দেখো এই ক্রিকেট সম্বন্ধেও কিন্তু আমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছে, তাহলে এই জায়গাটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ফুটবল ক্রিকেট দুটোই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে খেলা সংক্রান্ত বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেন অনেকগুলো এসেছে, 4-5টা। এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? চলো 37 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 37 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? তাহলে পর্তুগিজরা কোন কোন জায়গায় কলোনি করেছিল? পন্ডিচেরি হবে, চন্দননগর হবে, এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও হবে। তাহলে হবে না কি? গোয়া ইজ দ্য রাইট অপশন। চলো আমরা 38 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 38 নম্বর প্রশ্নটা কি বলেছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো কোথায়? এটা অপশন বি হয়ে যাবে হুগলি জেলায়। এই রামকৃষ্ণ দেবের পাশাপাশি দেখো এর যে প্রধান শিষ্যের নাম ছিল তার নাম কি? স্বামী বিবেকানন্দ। আমরা এই মহান মানুষের নামটা কিন্তু সকলেই জানি, স্বামী বিবেকানন্দ। এর ছোটোবেলায় নাম ছিল নরেন বা নরেন্দ্রনাথ দত্ত। ওকে, তো দেখো এই স্বামী বিবেকানন্দ কিন্তু 1897 খ্রিস্টাব্দে ওকে কলকাতাতে কিন্তু তার গুরুর রামকৃষ্ণ দেবের স্মরণে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিলেন। ওকে, কলকাতাতে 1897 খ্রিস্টাব্দে, কলকাতার যদি বলা হয় বেলুর। ওকে, এইটা কিন্তু মাথায় থাকবে, এই মাথায় রাখতে হবে। ওকে, বেলুর 1897 খ্রিস্টাব্দে। এছাড়াও আরেকটা কোশ্চেন পাশাপাশি মনে রাখবা যে তিনি 1893 খ্রিস্টাব্দে কিন্তু শিকাগো সম্মেলনে তিনি বক্তৃতা দিয়েছিলেন। কি মনে থাকবে? শিকাগো সম্মেলনে 1893 তিনি বক্তৃতা দিয়েছিলেন। কে? স্বামী বিবেকানন্দ। চলো 39 নম্বর প্রশ্নটা কি বলেছে, 39 নম্বর প্রশ্নটা যেটা বললাম সেটাই আছে। দেখো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কততে? সবাই পারবে, 1893 সালে। দেখো 40 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের আমাদের জিকে লাস্ট প্রশ্ন, মানে তোমাদের যে সেকেন্ড শিফটে যতগুলো 40টা প্রশ্ন এসেছিল তার লাস্ট প্রশ্ন কি বলেছে, 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? তার মানে আমাদের নরেন্দ্র মোদী বাবু তিনি কোন নির্বাচনীয় সংসদ থেকে এসেছেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অপশন, বারাণসী। তো দেখো আজকের ক্লাসটি আমি কিন্তু তোমাদের করালাম এই ধারণাটা দেওয়ার জন্য যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমাকে এবার কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করতে হবে, বেশি জোর দিতে হবে। তো দেখো তোমাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে। তো আমি এটাই বলবো, পড়াশোনার মধ্যে থেকো। আর আমাদের এআর একাডেমি টিম কিন্তু তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর দেখো তোমরা যদি চাও এইভাবে প্রত্যেকটা দিন কিন্তু আমি 40টা একটা সেট করবো ভাবছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি কিন্তু রেগুলার একটা ক্লাস করার চেষ্টা করব। চলো এই ছিল ক্লাস, টাটা।